নমস্কার, আমি রণজিৎ রায়। ইতিহাস আলোচনায় আপনাদের সকলকেই স্বাগত। আপনারা সকলেই জানেন আজকের দিনটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই দিনেই ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ সংগঠিত হয়েছিল, আর বিদ্রোহের নাম সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? 1855 থেকে 56 সাল পর্যন্ত। তো আমরা প্রথমেই এবার জেনে নেব সাঁওতাল কারা এবং এরা কোথায় বসবাস করে। সাঁওতালরা ছিল সহজ সরল পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। এরা আদিতে বসবাস করেছিল বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, মালভূম, ছোটনাগপুর এই সমস্ত জায়গায়। 1793 সালে লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করলেন, ঠিক সেই সময় এই নিরীহ সাঁওতাল চাষিরা তারা তাদের পূর্বের স্থান পরিত্যাগ করে মুর্শিদাবাদের জঙ্গলাকীর্ণ অঞ্চল ও রাজমহলের পার্বত্য অঞ্চল জঙ্গলগুলি পরিষ্কার করে সেখানে কৃষিকাজের উপযোগী করে সেখানে বসবাস শুরু করে এবং এই অঞ্চলটিকে বলা হয় দামিনী। কিন্তু সেখানেও তারা ব্রিটিশ পুলিশ কর্মচারী ও জমিদার মহাজনদের হাত থেকে রেহাই পেলেন না, যার ফলে এই নিরীহ সাঁওতাল চাষিরা বিদ্রোহের পথ বেছে নিলেন। এবার আমরা জানব এই বিদ্রোহের কারণ কি ছিল। জমিদারদের ওরা ইচ্ছামতো রাজস্ব বৃদ্ধি করা শুরু করল। এবার অত্যাধিক রাজস্ব সেই সাঁওতাল চাষিকে দেওয়ার জন্য এই মহাজনদের কাছ থেকে চোরা হারে ঋণ নেওয়া শুরু করল। এবার যখন সেই চাষি জমিদারকে সঠিক সময়ে রাজস্ব এবং মহাজনের টাকা সুদ আসল শোধ দিতে না পারার ফলে তাদের কি জমি দখল করা শুরু করলো এই জমিদার ও মহাজনেরা। সে সময় কিছু ব্যবসায়ী অসাধু ব্যক্তি বট প্রথা, কেনারাম বেচারাম, বাটখারার মধ্য দিয়ে এই নিরীহ সাঁওতাল চাষিদের ঠকাতে শুরু করেছিল। এছাড়াও ছিল সে সময় যে খ্রিস্টান মিশনারিরা ছিলেন, তারা এই সহজ সরল মানুষদের বলপূর্বক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করে। নীলকর সাহেবরা এদের জোর করে নীল চাষে বাধ্য করত। এছাড়া আরও অনেক কারণ ছিল। অবশেষে 1855 সালে সিধু, কানু, চাঁদ, ভৈরব এদের নেতৃত্বে প্রায় 10,000 চাষি আজকের এই দিনে 30শে জুন ভাবনাডিহির মাঠে একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা নিজেদের স্বাধীন হিসাবে ঘোষণা করে যে তারা এবার থেকে স্বাধীন, এবং তাদের মূল দাবি ছিল মুক্তি চাই,
জমি চাই। আর সেদিনের এই আন্দোলনে তৎকালীন সময়ে তাঁতি, কুমোর, কামার, গোয়ালা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল। তারা ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দেশীয় অস্ত্র, কুড়াল, কাস্তে, দা, তীর, ধনুক এগুলো। কিন্তু ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতির ফলে এই নিরীহ সাঁওতালরা নিজেদের জীবন দিয়েও শেষ পর্যন্ত তাদের এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবার তোমরা ভাবছ আন্দোলন ব্যর্থ হয়ে গেল। আপাত দৃষ্টিতে দেখলে এই আন্দোলন ব্যর্থই মনে হবে, কিন্তু এই আন্দোলনের গুরুত্ব ভারতীয় ইতিহাসে ছিল অপরিসীম। ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সাঁওতালদের একটি পৃথক জাতি হিসাবে স্বীকৃতি দেয় এবং সাঁওতালদের জন্য একটি পৃথক জেলা গঠন করা হবে এবং সেই জেলায় ব্রিটিশ সরকারের কোনো আইন স্বীকৃতি পাবে না বলে তা স্বীকার করে নেওয়া হয়। আর এই সাঁওতাল বিদ্রোহকে নিয়ে তৎকালীন সময়ে বিখ্যাত একজন নাট্যকার, যিনি নাট্যকার ছিলেন, বিখ্যাত নাট্যকার, নীল দর্পণ যিনি লিখেছিলেন, দীনবন্ধু মিত্র, তার এই গ্রন্থে সাঁওতাল বিদ্রোহের কথা তিনি উল্লেখ করেন। সাঁওতালদের উপর কতটা অত্যাচার হয়েছিল তা তিনি তুলে ধরেন। এছাড়াও আমরা আরও অনেক গ্রন্থে এই সাঁওতালদের কথা জানতে পারি, বিদ্রোহের কথা জানতে পারি। ধীরেন্দ্রনাথ বাস্কের মুক্তিযুদ্ধে ভারতীয় কৃষক, এই গ্রন্থটি সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে জানার জন্য একটি সঠিক এবং প্রমাণ্য গ্রন্থ। আর এই গ্রন্থটি থেকে অনেক কিছু জানা যায়। এছাড়াও সুপ্রকাশ রায় মুক্তিযুদ্ধে ভারতীয় কৃষক গ্রন্থেও এই সাঁওতালদের কথা, এই সাঁওতাল বিদ্রোহের কথা বলেছে। তো আজকের মতো আমার পাঠ এখানেই থাকলো। আগামীকাল আমরা ভারতের ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে